আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? আমাদের ছোটবেলায় অসুস্থতা বলতে আমরা কি বুঝতাম? জ্বর, সর্দি, কাশি। হ্যাঁ, বা বড়জোর টাইফয়েড, ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগগুলো। ঠিক। কিন্তু এখন এখন স্বাস্থ্যের কথা উঠলেই শোনা যায় হার্টের সমস্যা, সুগার, প্রেশার। ক্যান্সার, এই শব্দগুলোই বেশি আসছে। একদম। আর এই রোগগুলো কিন্তু ছোঁয়াচে নয়। তবুও সমাজে একটা বিরাট সংকট তৈরি করছে। পরিসংখ্যান তো তাই বলছে। এখন দেশে মোট মৃত্যুর প্রায় ৬০% এই অসংক্রামক রোগ বা যাকে আমরা এনসিডি বলি, সেগুলোর কারণে হচ্ছে। আর এর সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো, এই রোগগুলো শরীরে বাসা বাঁধার সময় কোনো জানান দেয় না। কোনো লক্ষণই থাকে না। প্রায় থাকেই না। একজন মানুষ বাইরে থেকে দেখতে হয়তো পুরোপুরি ফিট, রোজকার সব কাজ করছেন, কিন্তু তার ভেতরে হয়তো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিঃশব্দে নিজের জায়গা করে নিচ্ছে। ও, এই জন্যই তো এদের নীরব ঘাতক বলা হয়। এটা তো একটা আশঙ্কার দিক। কিন্তু উল্টো দিকে ভাবলে প্রযুক্তি আর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে এই নীরব ঘাতকদেরকে এখন আগের চেয়ে সহজে শনাক্ত করা সম্ভব নয়। বিপদটা হওয়ার আগেই তাকে থামিয়ে দেওয়ার রাস্তা কি আমাদের হাতে আছে? ঠিক এই পয়েন্টটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কথা একদম ঠিক। বিপদটা যেমন নীরব, তাকে শনাক্ত করার উপায়গুলো এখন তেমনই সহজ এবং বলতে গেলে হাতের নাগালে। আচ্ছা। আর ভালো খবর হলো, বেশিরভাগ ক্ষেত্রেই সময়মতো রোগটা ধরে ফেলতে পারলে এবং জীবনযাত্রায় কিছু সাধারণ পরিবর্তন আনলে মারাত্মক পরিণতি এড়ানো যায়। চলুন তাহলে এই নীরব ঘাতক ব্যাপারটাকে আরেকটু ভেঙে বোঝা যাক। যেমন ধরুন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। এই দুটো তো সবচেয়ে পরিচিত উদাহরণ। এদের প্রাথমিক লক্ষণগুলো ঠিক কেমন হয় বা আদৌ কি কিছু হয়? সত্যি বলতে বেশিরভাগ ক্ষেত্রে কিছুই হয় না। হয়তো সামান্য মাথাঘোরা বা দুর্বল জাগতে পারে। যা আমরা সাধারণত কাজের চাপ বা আবহাওয়ার বদলের অজুহাতে এড়িয়ে যাই। একদম। আর এখানেই বিপদটা লুকিয়ে থাকে। লক্ষণ প্রকাশ পাওয়ার অপেক্ষায় থাকলে অনেক দেরি হয়ে যায়। যেমন ধরুন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ মস্তিষ্কের শিরা ছিঁড়ে স্ট্রোক ঘটাতে পারে। বা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ঠিক। আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তো ধীরে ধীরে কিডনি, চোখ, আর স্নায়ুতন্ত্রেরও ক্ষতি করে, তাই না? একদম স্নায়ুতন্ত্রকেই নষ্ট করে দেয়। তার সুস্থ বোধ করলেও নিশ্চিন্ত থাকার কোনো উপায় নেই। পরীক্ষা করানোটা আবশ্যিক। আবশ্যিক। শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য। ভাবুন তো, একটা পরিবারে একজনই হয়তো রোজগার করেন। তার যদি হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হয়ে যায়, তাহলে তো শুধু তার স্বাস্থ্য নয়, পুরো পরিবারটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ঠিক তাই। ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ির খরচ সবকিছু থমকে যায়। সময়মতো একটা সামান্য ব্লাড প্রেশার চেক হয়তো এই পুরো বিপর্যয়টা আটকেতে পারত। দীর্ঘমেয়াদী চিকিৎসার বিপুল খরচ আর শারীরিক মানসিক যন্ত্র থেকেও বাঁচা যেত। এই বিশাল সমস্যাটা মোকাবেলা করার জন্য জাতীয় স্তরে নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। অবশ্যই। এই সংকট মোকাবেলায় ভারত সরকারের একটি বৃহৎ কর্মসূচি আছে, যার নাম ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ এনসিডি বা এনপিএনসিডি। কিন্তু নামের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর পেছনের ভাবনাটা। আসল ব্যাপারটা হলো এটা স্বাস্থ্য পরিষেবার মানসিকতাতেই একটা বড় বদল এনেছে। মানসিকতায় বদল, সেটা ঠিক কীরকম? আগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ছিল মূলত রিঅ্যাক্টিভ। মানুষ অসুস্থ হয়ে বড় হাসপাতালে যেত, তারপর তার চিকিৎসা শুরু হতো। আচ্ছা। কিন্তু এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রোঅ্যাক্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে এগোচ্ছি। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিজেই মানুষের বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, রোগ হওয়ার আগেই তাকে থামিয়ে দেওয়ার জন্য। এর মূল লক্ষ্য হল সচেতনতা বাড়ানো এবং রোগ প্রতিরোধ করা। আর এই কর্মসূচির আওতায় ৩০ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য কিছু আবশ্যিক রোগ বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। কোন কোন রোগের কথা বলা হচ্ছে এখানে? আর আপনি যে বললেন কিছু নতুন নীরব ঘাতকের কথাও আজকাল শোনা যাচ্ছে। হ্যাঁ, মূলত ৫টি প্রধান রোগ: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ৩ ধরনের ক্যান্সার। মুখের ক্যান্সার, মহিলাদের স্তন ক্যান্সার আর জরায়ু মুখের ক্যান্সার। একদম। এইগুলো পরীক্ষা করা হয়। তবে এর পাশাপাশি এখন আরও কিছু রোগের উপর নজর দেওয়া হচ্ছে, যা আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে গেছে। যেমন সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি, এটা তো খুব শোনা যায়, বিশেষ করে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে। ঠিক।
এটা ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা মূলত ধূমপানের কারণেই হয় এবং এতে শ্বাস নিতে খুব কষ্ট হয়। আরেকটা হলো NAFLD বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার, তাই তো? হ্যাঁ, সোজা কথায় ভুল খাদ্যাভ্যাস আর অলস জীবনযাত্রার কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, যা থেকে পরে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ হতে পারে। আর ৩ নম্বরটা? আর সবশেষে রয়েছে CKD বা ক্রনিক কিডনি ডিজিজ, যা প্রায়শই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কারণেই হয়ে থাকে। এই রোগগুলো কিন্তু নীরব ঘাতক। তাহলে এই যে জাতীয় স্তরের একটা বিশাল পরিকল্পনা, এই পরিষেবাগুলো সাধারণ মানুষ পাবে কোথায়? নিশ্চয়ই এর জন্য বড় হাসপাতালে দৌড়াতে হবে না? না, একেবারেই না। এখানেই তো সেই মানসিকতার বদলটা স্পষ্ট হয়। মানুষের বাড়ির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে পুরনো স্বাস্থ্য উপকেন্দ্রগুলোকে, মানে হেলথ সাবসেন্টার্সগুলোকে এখন আয়ুষ্মান আরোগ্য মন্দির বা AAM হিসেবে গড়ে তোলা হয়েছে। আয়ুষ্মান আরোগ্য মন্দির। হ্যাঁ, এগুলোই হলো এই লড়াইয়ের প্রথম দুর্গ। এখানে কারা পরিষেবা দেন? মানে সেখানে কি ডাক্তার থাকেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একজন প্রশিক্ষিত কমিউনিটি হেলথ অফিসার বা CHO থাকেন। CHO? হ্যাঁ, কমিউনিটি হেলথ অফিসার। তিনি এবং তার দলে থাকেন আশাকর্মী এবং ANMরা। এখন প্রশ্ন হলো, CHO কি ডাক্তার? ঠিক ডাক্তার নন, তবে ইনি একজন বিশেষভাবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী যিনি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পুরোপুরি তৈরি। মানে উনি স্থানীয় মানুষ আর বড় হাসপাতালের ডাক্তারদের মধ্যে একটা সেতুর মতো কাজ করেন। বাহ, এই সেতু ধারণাটা খুব সুন্দর। একদম তাই। তাদের প্রধান কাজ হল নিয়মিত এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা বা স্ক্রিনিং করা। যাদের রোগ ধরা পড়েছে তাদের নিয়মিত ফলো আপ করা, বিনামূল্যে ওষুধ দেওয়া, স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়ে পরামর্শ দেওয়া। আর দরকার পড়লে বড় হাসপাতালে রেফার করা। ঠিক। সবচেয়ে বড় কথা হলো, এখানে এককালীন ক্যাম্পের বদলে সারা বছর ধরে ধারাবাহিক পরিষেবার ওপর জোর দেওয়া হয়, যাতে রোগটা নিয়ন্ত্রণে থাকে। তাহলে এই যে দেশব্যাপী একটা পরিকাঠামো তৈরি হয়েছে, তাকে আরও কার্যকর করার জন্য ত্রিপুরা কি বিশেষভাবে কিছু ভাবছে? মানে এই মুহূর্তে রাজ্যের মানুষের জন্য বিশেষ কোনো সুযোগ আছে কি? হ্যাঁ, ত্রিপুরার মানুষের জন্য এটা একটা দারুণ খবর। এই জাতীয় পরিকাঠামোকে কাজে লাগিয়ে রাজ্য সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নামে ২ সপ্তাহের একটা স্পেশাল ক্যাম্পেইন চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। তাহলে এই অভিযানের ফোকাসটা ঠিক কোথায়? এটা কি শুধু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে? যেমন ধরুন, মানুষের মধ্যে স্বাস্থ্য নিয়ে যে ভয় বা উদাসীনতা কাজ করে সেটা ভাঙা? দুটোই। এর প্রধান লক্ষ্য হল ৩০ বছরের বেশি বয়সী যেসব মানুষ এখনও পর্যন্ত কোনো কারণে স্বাস্থ্য পরীক্ষা করাননি, আচ্ছা। আশাকর্মী বা স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করে এই পরিষেবা নিতে উৎসাহিত করবেন। আর দ্বিতীয়ত, পরিষেবাটাকে আরও উন্নত করার জন্য এই সময়টায় প্রতিটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে কাছের হাসপাতাল থেকে মেডিকেল অফিসাররা এসে বসবেন। ও, এটা তো খুবই ভালো উদ্যোগ। মানে মানুষ নিজের বাড়ির কাছেই একজন ডাক্তারের পরামর্শ পাওয়ার সুযোগ পাবে। একদম। এই বিশেষ অভিযানে কি ওই একই রোগগুলো পরীক্ষা করা হবে? হ্যাঁ, এখানেও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মুখ, স্তন এবং জরায়ুমুখের ক্যান্সার, COPD, NAFLD এবং CKDর মতো রোগগুলো পরীক্ষা করা হবে। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা হয়েছে। জাতীয় যক্ষ্মা দূরীকরণ কর্মসূচির সঙ্গে মিলিয়ে সক্রিয়ভাবে যক্ষ্মা রোগী খোঁজার কাজও চলবে। যক্ষ্মা? এর সাথে এগুলোর কি সম্পর্ক? কারণ গবেষণায় দেখা গেছে ডায়াবেটিসের সাথে যক্ষ্মার একটা গভীর সম্পর্ক রয়েছে। যাদের ডায়াবেটিস আছে তাদের যক্ষ্মা হওয়ার ঝুঁকি বেশি থাকে। ও আচ্ছা, তাই দুটোই একসঙ্গে পরীক্ষা করা খুব জরুরি। ঠিক। এবার একটা বাস্তব সমস্যার কথা বলি। অনেকেই, বিশেষ করে গ্রামের দিকে, স্বাস্থ্যকেন্দ্রে যেতে একটু ভয় পান বা পুরো প্রক্রিয়াটা খুব জটিল মনে করেন। হ্যাঁ, এই ভয়টা আছে। ভাবেন অনেক সময় লাগবে, অনেক কাটাছেঁড়া হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরে পরীক্ষা পদ্ধতিটি আসলে কতটা সহজ? এই ভয়টা ভাঙানোই আমাদের অন্যতম বড় কাজ। প্রক্রিয়াটি এতটাই সহজ যে এতে ভয়ের কোনো জায়গাই নেই। কোনো বড় কাটাছেঁড়া বা জটিল রক্ত পরীক্ষার ব্যাপারই নেই।
তাহলে কি করা হয়? স্বাস্থ্যকর্মীরা প্রথমে কিছু সাধারণ প্রশ্ন করবেন, যেমন পরিবারে কারো এই রোগগুলো আছে কিনা বা তামাক অ্যালকোহলের অভ্যাস আছে কিনা। তারপর রক্তচাপ মাপার যন্ত্র দিয়ে ব্লাড প্রেশার মাপবেন, আঙুলের ডগায় ছোট্ট একটা ছুঁচ ফুটিয়ে 1 ফোঁটা রক্ত নিয়ে গ্লুকোমিটার দিয়ে সুগার পরীক্ষা করবেন, আর একটা ফিতে দিয়ে কোমরের মাপ নেবেন। মানে বলছেন কোনো জটিল প্যাথোলজিক্যাল টেস্ট বা এক্স-রে ছাড়াই শুধু ব্লাড প্রেশার মেপে আর আঙুলের ডগা থেকে 1 ফোঁটা রক্ত নিয়েই এত বড় বড় রোগের ঝুঁকি বোঝা সম্ভব? হ্যাঁ, প্রাথমিক স্তরে ঝুঁকির মাত্রা বোঝার জন্য এই সাধারণ পরিমাপগুলোই যথেষ্ট। এটা তো অসাধারণ। আর মহিলাদের ক্ষেত্রে একজন প্রশিক্ষিত মহিলা স্বাস্থ্যকর্মী স্তন বা জরায়ু মুখের ক্যান্সারের কোনো প্রাথমিক লক্ষণ আছে কিনা তা পরীক্ষা করে দেখবেন। এই পুরো প্রক্রিয়াটা খুব কম সময়ে এবং অত্যন্ত সম্মানের সঙ্গে করা হয়। ধরুন পরীক্ষায় কারো কোনো সমস্যা ধরা পড়ল, তারপর কি হবে? তাকে কি সঙ্গে সঙ্গে বড় হাসপাতালে রেফার করে দেওয়া হবে? না, সঙ্গে সঙ্গেই রেফার করা হয় না। যদি কারো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ধরা পড়ে, তবে সিএইচও বা ডাক্তার তাকে জীবনযাত্রায় কি পরিবর্তন আনতে হবে সেই বিষয়ে পরামর্শ দেবেন। যেমন খাবারের নুন চিনি কমানো, পাঁপড় বা আচারের মতো লবণাক্ত খাবার এড়িয়ে চলা, তামাক ও অ্যালকোহল পুরোপুরি বর্জন করা। বাহ, প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটার মতো শারীরিক পরিশ্রম করা। ঠিক, এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। আর ওষুধের প্রয়োজন হলে? যদি ওষুধের প্রয়োজন হয়, তবে সেখান থেকেই বিনামূল্যে ওষুধ দেওয়া শুরু হবে এবং রোগীকে নিয়মিত ফলো-আপে রাখা হবে। এর উদ্দেশ্য হল মানুষের হয়রানি কমানো এবং বাড়ির কাছেই চিকিৎসা নিশ্চিত করা। আর রেফার করা হবে কখন? শুধুমাত্র যদি দেখা যায় যে রোগটা জটিল পর্যায়ে আছে বা আরও উন্নত পরীক্ষার প্রয়োজন, শুধুমাত্র তখনই তাকে বড় হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হবে। আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো, অসংক্রামক রোগগুলো হয়তো নীরবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমাদের হাতেও এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অস্ত্র আছে। আর সেই অস্ত্র হল সচেতনতা এবং সময়মতো পরীক্ষা। একদম। তাই আমাদের সবার কাছে অনুরোধ, বয়স 30 পেরিয়েছে এমন প্রত্যেক ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যেন কোনো রকম লক্ষণ না থাকলেও, নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করলেও, নিজেকে সুস্থ মনে করলেও নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গিয়ে একবার স্বাস্থ্য পরীক্ষা করান। বিশেষ করে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের এই বিশেষ সুযোগটা সবাই কাজে লাগান। মনে রাখতে হবে, সময়মতো করা একটি ছোট পরীক্ষা আপনাকে এবং আপনার পরিবারকে ভবিষ্যতের বড় কষ্ট, হয়রানি এবং গভীর আর্থিক সংকট থেকে বাঁচাতে পারে। সুস্থ থাকাটা শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, এটা আমাদের অধিকার। আর সেই অধিকার সুরক্ষিত করার জন্য সরকারি ব্যবস্থা এখন আপনার বাড়ির দোরগোড়ায়। এর পূর্ণ সদ্ব্যবহার করুন। আজকের আলোচনার পরে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা সাধারণত পরিবারের ভবিষ্যতের জন্য টাকা জমাই বা বাড়ি তৈরি করি, কিন্তু আজকের আলোচনার পর শ্রোতাদের কি মনে হয় যে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখাটাই আসলে পরিবারের জন্য সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে? ভেবে দেখবেন।